ডিয়ার ভিউয়ার্স, আমি এসেছি ঘোড়াঘাটে মালটা বাগানে। এটি দিনাজপুর জেলায় অবস্থিত। তো এই মালটা বাগানটি গত 4-5 বছর থেকে এখানে চালু রয়েছে। তো এই মুহূর্তে আজকে নভেম্বরের 21 তারিখে আমি এই বাগানে এসেছি। এখানকার যে মালটার গাছের যে ফলন এবং সেখানকার কালার এবং শেপ, সেগুলোর মিষ্টতা খুবই চমৎকার এবং অত্যন্ত লোভনীয় ভাবে এগুলো গাছে আছে। একেবারে বাণিজ্যিক জাত বলতে যেটা বোঝায়, এটাই হলো বাণিজ্যিক কালার। আমার মনে হয় যে এই কালারের মালটা যদি আমরা বাজারে সরবরাহ করতে পারি, তাহলে আমরা বিদেশি ফলের সঙ্গে ফাইট দিতে পারবো। এবং কাস্টমারের যে চাহিদা, তারা হলুদ রঙের মালটা চায়, সেটি এভাবেই সম্ভব, এই টেকনোলজিতে সম্ভব। আমরা দেখছি যে অত্যন্ত ব্রাইট হলুদ কালারের মালটাটি রয়েছে এবং গাছটি ছবির মতো রয়েছে, যে একটি সুন্দর একটি গাছ। এই বাগানে যে গাছগুলো আছে ম্যাক্সিমামগুলোতেই কিন্তু কালার চলে এসেছে। আজকে এই নভেম্বরের 18-20 তারিখে সুন্দর কালার চলে আসছে। তো আমি মনে করি যারা মালটা চাষ করবেন তারা এই টেকনোলজিগুলোকে ব্যবহার করতে পারেন, যে ব্যাগিং করা এবং একটু লেট হারভেস্ট, মানে ব্রাইটনেসটা নিয়ে আসতে হবে এবং তার ম্যাচুরিটি আসলে মিষ্টতা আসবে, মিষ্টতার পার্সেন্টেজটা বাড়বে, তখন কাস্টমার এটি গ্রহণ করবে। অথবা এই কাঁচা কালারের মালটা যেগুলো অমিষ্ট, কাস্টমার আসলে আমাদের মালটা থেকে মুখ ফিরিয়ে নেয়, সেক্ষেত্রে এটি অগ্রণী ভূমিকা পালন করবে। তো আজকে আমি এই মালটা বাগানের বিভিন্ন প্রকারের দিক নিয়ে আমি আলোচনা করতে চাই। আমাদের এই বাগানের যিনি মালিক শাহাবুল, আমাদের কৃষক, যিনি অনেক কষ্ট করে এই বাগানটি গড়ে তুলেছেন আজকে এই 5 বছর থেকে। তো তার মুখে আমি শুনবো যে আসলে মালটার এত সুন্দর কালার কিভাবে আসলো এবং এটা বাজার মূল্য কেমন, এটি কি লেটে বিক্রি করলে লাভ হয় কিনা, আগাম বিক্রি করলে কি অসুবিধা এবং এখন মিষ্টতা কেমন, এগুলো নিয়ে কথা বলবেন। তো শাহাবুল ভাই, আপনি বলেন যে কতদিন আগে মালটার বাগান আপনি করেছেন? আসসালামু আলাইকুম। আমি এই মালটা 2019 সালে প্রথম মে মাসে চাষ করি এবং ওসমানপুরে কৃষি অফিসের পরামর্শ অনুসারে প্রথম করি। কিন্তু আসলে এই মালটাটা যখন লাগানোর পর আমরা আসলে জানতাম না যে মালটাটা হারভেস্ট করার সময়টা কখন। আমাদেরকে যেটা আগে আমাদের চিন্তা ছিল যে রস শুকে যাবে বা আরও কিছু সমস্যা দেখা দেবে। এই অবস্থায় আমি 2 থেকে 3 বছর ওইভাবে বিক্রি করছি। কিন্তু হঠাৎ আমার গত বছরে কিছু মালটা জমিতে মানে গাছে থাকার পর দেখি মালটাগুলো হলুদ হয়ে যায় এবং মিষ্টতা, চরম মিষ্টতা আসে। এইটা দেখার পরে আমি চিন্তা করলাম যে তাহলে অবশ্যই মালটা রাখা যাবে। আমরা যেটা বিক্রি করি সেখানে বাজার মূল্য কম পাই এবং মানুষ এটার প্রতি একটা অনীহা ছিল যে সবুজ মালটা টক হয় বা খাইতে তেমন একটা ভালো না। সে থেকে আমার চিন্তাধারা থেকেই আজকের এই অবস্থায়। এখন বর্তমান মালটা রসালো, মিষ্টি এবং আল্লাহর রহমত বাজার মূল্যও ভালো। আমরা 100 টাকা কেজি বাগান থেকে বিক্রি করতেছি এবং মোটামুটি ভালো। আচ্ছা, আপনার এ পর্যন্ত কত মন বিক্রি করছেন এবার? আমার এ পর্যন্ত প্রায় 140 মন গেছে। 140? হ্যাঁ, এবং আরো কতগুলো হতে পারে? আরো আশা করি যে হয়তো আরো 200 মনের মতো হবে। সব গাছে এবার আসেনি মনে হয় না? সব গাছ 2-1টা গাছে হালকা মানে মিস হয় নাই, তবে কম ছিল। আচ্ছা, এখন কি সেচ দিচ্ছেন? মালটা যে শুকিয়ে যাওয়ার প্রবলেমটা যেটা বলে, হ্যাঁ, এটা আসলে সেচটা কন্টিনিউ রাখতে হবে। সেচটা শুকনো মৌসুমে সেচটা দিতে হবে, তাহলে মানে রসটা থাকবে। অনেকের ধারণা যে হয়তো সেচ দিলে মিষ্টতা কমে যাবে, আসলে তা না। হয়তো একটু কম বেশি কিন্তু মিষ্টতা সেম থাকবে। মালটা, দেশি মালটা কাটার পরে যে ভিতরে যে শুকনো ভাব, এটা তো বাড়ি মালটা 1, তাই না? এই যে পয়সা চিহ্ন রয়েছে, বাড়ি মালটা 1। এটা দেখতে কিন্তু আমাদের একেবারে বিদেশি মালটার মতোই কিছুটা আসছে। কতগুলো গাছ রয়েছে এখন আপনার বাগানে? আমার এখানে গাছ ছিল টোটাল 500, তার মধ্যে 20 থেকে 30টা গাছ মারা গেছে। আমাদের গ্রেডিং সমস্যা তো আছে, এই মালটার গ্রেডিং সমস্যা আছে। এখন মোটামুটি 477টা। কয়বার সার দেন আপনি বাগানে? আমি সারটা 3 থেকে 4 বার দিই। 3 থেকে 4 বার? হ্যাঁ। আচ্ছা, ফল চলা অবস্থায় কি ধরনের সারগুলো বেশি দিতে হয় মালটায়? মালটায় সবচেয়ে বেশি আসলে জৈব সারটাই আর সবচেয়ে মানে উত্তম আর কি। রাসায়নিক সার পরিমাণটা খুব কম, কিন্তু জৈবটাই হলো মেন। জৈবটাই বেশি দিতে হবে, রাসায়নিক নির্ভরতা আমাদের কমাতে হবে। হ্যাঁ, এখানে দর্শক মণ্ডলী, আসলে আমাদের রাসায়নিক সার ব্যবহারের অনেক সাইড এফেক্ট রয়েছে। এই সাইড এফেক্ট গুলো আসলে গাছের অনেক সময় তিক্ততা ধরে ফেলে, গাছের অনেক সময় বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু জৈব সার আপনি যত বেশি দেবেন যে কোনো ফল বাগানে, তত বেশি ফলের কিন্তু মিষ্টতা বাড়বে, ফলের সাইজ ভালো হবে, কালার সুন্দর হবে। তো আপনার এখানে কীটনাশক, পোকামাকড়ের আক্রমণ কেমন হয়? পোকামাকড় বলতে এর একটা মেন যেটা মিলিবাগ
ছোটতে যখন মালটার গুটাগুলো আপনার ওই যে কি বলে বড়াই বা ছোট আকৃতি, ওই সময় যে ওই উপরে যে স্পটটা তৈরি হয় এটা আসলে পরবর্তী আর উঠান যায় না। এই জন্য আমাদের আসলে ট্রিটমেন্টটা ওই ছোট অবস্থায় করতে হবে, এরপরে আর তেমন কোনো এর মানে পরে বড় হলে লাগে না, বড় হলে লাগে না। ফুল মানে গুটি আসার থেকে এই ট্রিটমেন্টটা থেকে একটু মানে মার্বেল সাইজ পর্যন্ত, এই সময় বেশি লাগবে। ওইটা ঠিক মতো করলে আমাদের একটা বাইরের মালটা আর আমাদের দেশের সেম হবে। হ্যাঁ, এখানে কোনো ত্রুটি মানে আসবে না আর কি। যাক ভিউয়ার্স, আমি বলছি না যে মালটা বাগান দেখে আপনারা কালকে মালটা চাষ শুরু করবেন। মালটা নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়ে গেছে, ঝড় হয়ে গেছে। মানে বাড়ি মালটা 1 আসলে যারা কলম লাগিয়েছেন তাদের রুট স্টক, জাম্বুরা রুট স্টক ব্যবহার করা হয়েছে, যেখানে জাম্বুরা ফ্লেভার আসছে। নানান ধরনের তর্ক বিতর্ক ওই বাড়ি মালটা 1 নিয়ে বাংলাদেশে বিদ্যমান আছে। এই জন্য আমি বলবো যে যারা মালটা বাগান করবেন তারা অবশ্যই সেই দিকটা বিবেচনা করবেন আগে, যে আসলে আপনার জমি মালটা চাষের উপযোগী কিনা। শুধু জায়গা আছে বলে আপনি মালটা লাগাবেন এরকম না। এবং আপনার বর্তমানে কিন্তু রুট স্টক হিসাবে কিন্তু মালটাকেই ব্যবহার করা হচ্ছে এবং সেটির স্বাদ আরো বাড়ছে। জাম্বুরার রুট স্টক ব্যবহার করা হচ্ছিল, সেটি থেকে কিন্তু এখন টেকনোলজি সরে আসতেছে যে মালটার ছায়ন মালটার রুট স্টকই করেই সেখানেই লাগানো হচ্ছে, এই পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে। আরটি হলো যে বর্ধ মিক্সার, আপনি বছরে অন্তত 2 বার বর্ধ মিক্সার একদম ভালো করে ব্রাশ করে দিতে হবে, যাতে কোনো কাণ্ডে কোনো ডাইব্যাগ না আসে। ডাইব্যাগের ওষুধ সবচেয়ে বর্ধ মিক্সার ভালো কাজ করে এবং গ্রেডিং সমস্যাটাও কিন্তু সমাধান হবে। আর সুষম সার আপনার ধরেন যেখানে বোরন দিতে হবে মালটার সাইজ ঠিক রাখার জন্য, দস্তা দিতে হবে গাছের গ্রোথের জন্য, এবং পটাশ টিএসপি, পটাশ শিকড়ের কাজ করবে, টিএসপি ফুল ফল ধারণ করবে। এই সুষম সারের যে ব্যবস্থাপনাটা এটি আপনাকে মেনটেন করতে হবে, সাথে আপনাকে জৈব সার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, এবং ওভারঅল সবসময় পরিদর্শনের মধ্যে রাখতে হবে এবং সেচ সুবিধা থাকতে হবে সেই বাগানে। এবং বর্ষাকালে পানি জমে এরকম কোনো জায়গা, অতিবৃষ্টি হলে পানি একদম ভিজে কাদা কাদা হয়ে যায়, এরকম জায়গা মালটা চাষের উপযোগী নয়। যদিও আমি অনেক জমিতে দেখেছি যে উঁচু জমি সেখানে মালটা করেছে, কিন্তু বর্ষাকালে দেখছি যে 2 দিন আগে বৃষ্টি হয়ে গেছে তারপরও জমিতে পানি জমে আছে, এই জমি কিন্তু মালটা চাষের উপযোগী নয়। আমার মনে হয় যে আমার কৃষকে একই মত ধারণ করবে। আমরা যে এলাকায় আছি এটি বরেন্দ্র এলাকা, যে কারণে এখানে বৃষ্টি হওয়ার সাথে সাথেই 2 ঘন্টার মধ্যে এখানে পানি নেমে যায়, এবং এ ধরনের জমিতে আপনি যদি মালটা চাষ করেন তাহলে গাছগুলো ঠিক থাকবে, গাছের ক্ষয়ক্ষতি কম হবে। প্রচুর মালটা ধরেছে, শুধু একটি গাছই নয়, এখানে অসংখ্য গাছ রয়েছে, প্রায় 400-এর উপরে গাছ রয়েছে। সবগুলো গাছেই কিন্তু এভাবে এই আজকে এই নভেম্বর মাসে 18 তারিখে আমরা দেখছি যে গাছে গাছে মালটা সুন্দর ধরে আছে, অপূর্ব একটি দৃশ্য। তো দর্শকদের উদ্দেশ্যে, তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? তরুণ যারা আছে, তরুণ উদ্যোক্তা অবশ্যই মালটা চাষ লাভজনক, কিন্তু আসলে এখানে জানতে হবে আগে, না জেনে করা যাবে না। বিশেষ করে প্রথম আগে জমি নির্বাচনটা আমাদের, বিশেষ করে বেলে মাটি বা এই পলি মাটি, এই ধরনের মাটিতে মালটার মিষ্টতা তেমন আসে না। মালটা চাষের জন্য 1 নম্বর এঁটেল মাটি বা যেগুলো মানে পানি ধারণ ক্ষমতা কম, এই ধরনের মাটিতে মালটা চাষের জন্য মিষ্টতার দিকতে ভালো। এবং তরুণ উদ্যোক্তা যারা হতে চায় অবশ্যই এটা বিষয়ে ভালোভাবে জেনে শুনে করতে হবে। মালটা কিন্তু অ্যাসিড মাটির জন্য ভালো। যত সাইট্রাস ধরনের ফল আছে, মালটা, লেবু, জাম্বুরা, কমলা যারা করছেন, অনেকে চায়না কমলা করছেন, তারা কিন্তু একটু অ্যাসিড সয়েল, অর্থাৎ এখানে মাটিতে কোনো চুন প্রয়োগ করা যাবে না, মাটিতে চুন প্রয়োগ করা যাবে না। যারা অ্যাসিড সয়েল যদি আপনি করেন তাহলে আপনার হচ্ছে এই ফলনও বাড়ে এবং এর স্বাদও বাড়ে। সবসময় সাইট্রাস জাতীয় ফল অ্যাসিড সয়েল পছন্দ করে। এটা কি আমরা যদি কেটে খাবেন, আপনি একটা কেটে কাটা যায় ভিতরে। কেমন একটু ক্লোজ করেন, দেখেন যে আসলে কালারটা কেমন আসছে, একেবারে হলুদ কালার আসছে। মালটার যে একটা সাদা ভাব থাকে সেটা কিন্তু না, এর যে রোমগুলো আছে, রোমশগুলো আছে ভিতরে, যে এই রোমশগুলো হলুদ হলুদ একটা ভাব আসছে। বাইরে যেমন হলুদ ভাব আসছে, ভিতরেও কিন্তু এরকম হলুদ। আমরা আসলে খেয়ে দেখবো কেমন। বাগানে মালটা আগেও খেয়েছি, হ্যাঁ, তো আমার কাছে ভালো লেগেছে। বিসমিল্লাহ। অত্যন্ত কড়া মিষ্টি, আমি বলবো যে একেবারে কড়া মিষ্টি। আমাদের মিশরীয় বাজারের মালটাটাতে যেটাতে একটা টক টক ভাব থাকে, টক মিষ্টি ভাব থাকে, কিন্তু এই মালটাটাতে আমি বলবো যে এটাতে টক টক ভাব একেবারেই নেই, পিওর মিষ্টি। তবে ডায়াবেটিস রোগীরা কিন্তু এটা খেতে পারবে না, ডায়াবেটিস যারা নেই তারাই খেতে পারবে। তাদের জন্য আরেকটা জাত আছে, ওইটা একটু
হালকা টক মিষ্টি বলে। হ্যাঁ, এটা কিন্তু ডায়াবেটিস রোগীরা খেতে পারবে না, এটা কড়া মিষ্টি, তার সুগার বেড়ে যাবে। জি। তো যাই হোক, এটা যারা মিষ্টি মালটা পছন্দ করেন তারা এই মালটা কিনতে পারেন। এবং আমার জেলার আশেপাশে যারা গাইবান্ধা, বগুড়া বা দিনাজপুরে বাড়ি, রংপুরে বাড়ি, তারা আমি স্ক্রিনে শাহুল সাহেবের নাম্বারটা দিয়ে দেবো, তারা ফোন করে মালটার অর্ডার দিলে উনি কিন্তু কুরিয়ার করে আপনার বাসায় পৌঁছাইয়া দেবে, কুরিয়ার চলে যাবে। এবং সুন্দর মালটা আমি মনে হয় যে আপনারা দেখতে পারেন আসলে তার মালটা খেতে কেমন। আপনার বিশ্বাস না হলে আপনার 2-4 কেজি অর্ডার দিয়ে আপনারা দেখতে পারেন, তা আমরা আপনার ভালো লাগবে। তো যাই হোক, আমি মালটা নিয়ে আসলে অনেক কথা হয়েছে, মালটা নিয়ে বেশি কথা বলার নেই। এখন শুধু বলবো যে যাদের গাছ আছে বা যারা নতুন করে করবেন তারা ম্যানেজমেন্টটা ভালো করে আগে শিখবেন এবং পরামর্শক্রমে করবেন। কৃষি অফিসে পরামর্শ নেবেন, কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, তারপর অগ্রগতি হবেন। তো ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শাহুল সাহেবের বাগানের আমন্ত্রণ নেবেন।